রহমান তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জনাব তারেক রহমান। ধন্যবাদ আনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা আলমগীর সাহেব, উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা সরাসরি এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, এতক্ষণ ধরে সবার তথ্যবহুল আলোচনায় একটা বিষয় খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে। কি সেটা? যে স্বাধীনতোত্তর বাংলাদেশে নৈরাজ্যকর যে পরিস্থিতি, 15ই আগস্টের পূর্বাপর ঘটনাবলী, আওয়ামী লীগ এবং বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর সেই সময়কার ভূমিকার কথা অনেকের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে এসছে। আলোচকদের যারা এখানে আলোচনা করেছেন, আলোচকদের অনেকেই সেই সময় সাক্ষী ছিলেন। তবে আমি বা আমরা বা আমাদের মতন যারা সেই সময়টাতে কিশোর বা তরুণ বয়সী ছিলাম আমরা, এবং যারা 75 পরবর্তী প্রজন্ম, তাদের জন্য 75 সালের 15ই আগস্ট কিংবা পূর্বাপর ঘটনাবলী জানতে হলে অবশ্যই তথ্য, কথ্য, বই পুস্তক কিংবা ইতিহাসই একমাত্র ভরসা। কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয়, এখন কিন্তু চলছে ইতিহাস বিকৃতির মহা উৎসব, যা এরই মধ্যে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমেও প্রমাণ করেছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে র্যাব পুলিশের হুমকি ধমকি, মামলা হামলা, গুম খুন অপহরণ কিংবা সীমান্তের ওপারে ফেলে রেখে আসার ভয় দেখিয়েও বর্তমানে কিন্তু 15ই আগস্ট এবং এর পূর্বাপর পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি তথ্য বিকৃতি চলছে। তবে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে এখন যে যেটাই বলুক না কেন, 15ই আগস্ট পূর্ববর্তী সরকারের মন্ত্রী এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে 15ই আগস্ট পরবর্তী সরকার গঠন করায় একটা জিনিস প্রমাণিত, যে ক্ষমতার ভাগবটোয়া নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মধ্যেকার রাজনৈতিক দ্বন্দ্ব বিরোধে নির্মম একটা বহিঃপ্রকাশ ছিল 15ই আগস্ট 1975 সাল। এই অপ্রিয় সত্যটা স্বীকার করতে চাক বা না চাক আওয়ামী লীগ, এটাই বাস্তবতা, এটাই ইতিহাস। এখন আওয়ামী লীগ এই ইতিহাস বিকৃতিতে মেতে উঠেছে তাদের অভ্যাস মতন। 15ই আগস্ট নিয়ে নিত্য নতুন গল্প তারা তৈরি করেছেন, কল্প কাহিনী প্রচার করেছেন, যা এরই মধ্যে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ অনেকেই বিভিন্ন কোটেশনের মাধ্যমে তুলে ধরেছেন। অথচ যারা 15ই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছিল, যাদের কারণে কিংবা যাদের জন্য 15ই আগস্ট সংগঠিত হয়েছিল, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহায়তা করেছিল, যারা 15ই আগস্টের বেনিফিশিয়ারি, খেয়াল করে দেখবেন প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশ বিদেশে সকলে যারা আজকে এখানে সংযুক্ত আছেন, সকলে খেয়াল করে দেখবেন তারা কিন্তু এখন বলতে গেলে প্রায় সবাই মহাজোটের নামে একজোট হয়েছে। 75-এর 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে এখন তাদের সকল অপকর্মের দায় বিএনপির উপরে চাপাতে চাইছে, নিজেদের কলঙ্কিত ইতিহাস ঢাকতে। এখন এই অপশক্তি নির্লজ্জ মিথ্যাচার অপপ্রচারের টার্গেট বানিয়েছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা হয়তো অনেকেই এর মধ্যে দেখেছেন, খুব সম্ভব এখানে আমাদের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর কন্দা মোশাররফ হোসেন সাহেব একটু আগে উল্লেখ করেছেন, আমিও একইভাবে বিষয়টা উল্লেখ করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, আপনাদের মনে আছে, আমিও দেখেছি, যে চলতি মাসের প্রথম দিন, অগস্ট মাস এই প্রথম দিন, এই অবৈধ নিশিরাত সরকারের অবৈধ নিশিরাতের প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছে। মন্তব্যটা আমি কোট আনকোট করছি। এই রং হেডেড অবৈধ প্রধানমন্ত্রী, নিশিরাতের প্রধানমন্ত্রী বলেছে যে 15ই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তবে নেপথ্যে কারা এখনো আবিষ্কার হয়নি, একদিন আবিষ্কার হবে। উপস্থিতিবৃন্দ, এর মানে কি? এর মানে দাঁড়ালো
বছরের পর বছর ধরে দেশে হিংসা, বিদ্বেষ, বিভেদ, বিরোধ ছড়িয়ে মিথ্যাচার চালিয়ে দেশের অগণিত অসংখ্য মানুষকে গুম, খুন, অপহরণ করেও তারা জনগণকে কিন্তু বিভ্রান্ত করতে পারেনি। বাংলাদেশের জনগণ তাদের এত কথাতেও কিন্তু বিভ্রান্ত হয়নি। এবার তাই 15ই আগস্ট নিয়ে তাদের রং হেডেড ব্যক্তির মাথায় আবিষ্কারের নেশা চেপে বসেছে। অথচ 15ই আগস্ট নিয়ে নতুন করে আবিষ্কারের কিন্তু কিছু নেই, যা এরই মধ্যে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। বরং 15ই আগস্টের পূর্বাপর ঘটনাবলী নিয়ে আওয়ামী লীগ নেতা কিংবা আওয়ামী লীগ ঘরানার লেখক বুদ্ধিজীবীদের লেখা অসংখ্য বইপত্রই অনেক সুনির্দিষ্ট, বইপত্রের ভিতরেই অনেক সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। শুধু সৎ উদ্দেশ্য নিয়ে এসব জানার বা বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু আসল ঘটনা বেরিয়ে আসবে। 15ই আগস্টের প্রকৃত বিচার করতে হলে, আসল রহস্য জানতে হলে যাদেরকে টার্গেট করা দরকার ছিল ক্ষমতার লোভে, একটু আগেই বলেছি আমি, একটু আগে অন্য বক্তারাও এখানে উল্লেখ করেছেন যে ক্ষমতার লোভে তাদেরকে মহাজোটের সঙ্গী কিংবা বিনা ভোটের এমপি মন্ত্রী বানিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে 15ই আগস্ট কিংবা তার পূর্বেকার স্বৈরাচারী কর্মকাণ্ড সম্পর্কে তৎকালীন আওয়ামী লীগের প্রায় সব নেতাই কিন্তু জানতেন। এমনকি সৈয়দ নজরুল ইসলাম কিংবা এইচ.এম. কামরুজ্জামানের মতন সিনিয়র প্রবীণ আওয়ামী লীগের নেতারাও তৎকালীন পরিস্থিতির কঠিন পরিণতি সম্পর্কে আগাম তথ্য পেয়েছিলেন। 15ই আগস্ট নিয়ে আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইদ তার লেখা একটি বই আছে, বইটার নাম হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস। এই বইটার 289 এবং 90 পৃষ্ঠা, এবং একই সাথে আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য ছিলেন একজন মরহুম আব্দুল আজিজ, তারও একটা লেখা বই আছে। সেই বইটার নাম হচ্ছে রাজনীতির সেকাল এবং একাল। আমার ধারণা নিশ্চয়ই অনেকেই আজকে যারা উপস্থিত আছেন অনেকেই পড়েছেন বইটা। এর ভিতরেও সুনির্দিষ্ট কতগুলো প্রমাণ রয়ে গেছে। প্রসঙ্গক্রমে ইতিহাস গবেষক জনাব আলতাফ পারভেজের লেখা একটা বই আছে, অসমাপ্ত মুক্তিযুদ্ধ, কর্নেল তাহের ও জাসদের রাজনীতি। এই বই থেকে ছোট একটা রেফারেন্স, এই আলোচনার খাতিরে রেফারেন্স আমি তুলে ধরতে চাই। এই রেফারেন্সটা বইটার 82 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তথ্যটা এরকম: 75 সালের 15ই আগস্টের 10 দিন আগে, খেয়াল করবেন উপস্থিতিবৃন্দ, কি লেখা রয়েছে বইটায়, বইটার 82 নম্বর পৃষ্ঠা। বইটার নামটা আমি আবার বলছি, যে আলতাফ পারভেজ সাহেবের লেখা বই, জনাব আলতাফ পারভেজ, অসমাপ্ত মুক্তিযুদ্ধ, কর্নেল তাহের ও জাসদের রাজনীতি। এই বইটার 82 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, 75 সালের 15ই আগস্টের 10 দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমান তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অর্থাৎ তৎকালীন প্রেসিডেন্ট বলতে স্বাভাবিকভাবে মরহুম শেখ মুজিবুর রহমান। এ সময় জেনারেল জিয়াউর রহমান বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনীতে চলমান অসন্তোষের কথা প্রেসিডেন্টকে জানান। এমনকি তিনি সেনা অভ্যুত্থানের সম্ভাবনার ব্যাপারেও প্রেসিডেন্টকে তথ্য দিয়েছিলেন। ঠিক একইভাবে 1975 সালের 29 আগস্ট ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকাটি ফেমাস পত্রিকা, আপনারা অনেকেই দেখেছেন, শুনেছেন না, এই পত্রিকাতেও কিন্তু ঠিক মোটামুটি একই একটা তথ্য প্রকাশ হয়েছিল। তাদের এই ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর তথ্যে বলা হয়েছিল, উপসেনা প্রধান জেনারেল জিয়াউর রহমানের দেওয়া তথ্য সম্পর্কে প্রেসিডেন্ট শেখ মুজিব তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহর কাছে জানতে চেয়েছিলেন। জেনারেল শফিউল্লাহ জবাবে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে আশ্বস্ত করে বলেছিলেন সেনাবাহিনী ঠিক আছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন আলোচক এরই মধ্যে উল্লেখ করেছেন, সেই সেনাপ্রধান শফিউল্লাহ এখন স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে আওয়ামী লীগের মাইক হিসেবে ব্যবহার হচ্ছে। এই শফিউল্লাহ কিন্তু কয়েকদিন আগে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, বেশি দিন আগের ঘটনা, 5-6 বছর আগে, 2014 সালের ঘটনা, একদম রেকর্ডের আছে, পত্রিকার পাতায় এসছে। 15ই আগস্টে হত্যাকাণ্ডে সে বলেছে, অন রেকর্ড সে বলেছে, এই শফিউল্লাহ, 15ই আগস্ট হত্যাকাণ্ডে শেখ সেলিম জড়িত। ঠিক একইভাবে জবাবে
শেখ সেলিমও বলেছে যে 15ই আগস্টের সঙ্গে জেনারেল শফিউল্লাহ জড়িত। এখানে উপস্থিত আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন বাংলাদেশের, আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে 15ই আগস্টের সময়কার সেনাপ্রধান শফিউল্লাহ, জেনারেল শফিউল্লাহ 24শে আগস্ট কিন্তু বঙ্গভবনে গিয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে। বঙ্গভবনে পৌঁছানোর পরে নবনিযুক্ত ডিফেন্স সেক্রেটারি, সেই সময়কার নবনিযুক্ত ডিফেন্স সেক্রেটারি জেনারেল ওসমানী 15ই আগস্টের ঘটনা প্রসঙ্গে জেনারেল শফিউল্লাহকে বলেছিল, তুমি দেশের জন্য অনেক কিছু করেছ, এখন তোমার সার্ভিস বিদেশে দরকার। এবং ওই দিনই ওই সাক্ষাতেই কিন্তু জেনারেল শফিউল্লাহর চাকরি রাষ্ট্রদূত হিসেবে কনফার্ম হয়ে যায়। এরপর থেকে রাষ্ট্রদূত হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে 1990 সাল পর্যন্ত জেনারেল শফিউল্লাহ চাকরি করেছে, সরকারি চাকরি। এখন প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রশ্ন হলো, যেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হলো 90 সাল পর্যন্ত নিরাপদে বিদেশে থাকার পরও জেনারেল শফিউল্লাহ 15ই আগস্টের ব্যাপারে কোথাও কি একটাও টু শব্দ উচ্চারণ করেছিল অতগুলো বছর? তাহলে এখন তো আমরা এই নিশিরাতে সরকারকে প্রশ্ন করা উচিত, জনগণের প্রশ্ন করা উচিত, 15ই আগস্টের কোন সাফল্যের কারণে জেনারেল শফিউল্লাহকে আওয়ামী লীগ এমপি বানিয়ে পার্লামেন্টে বসিয়েছে? তাই আমাদের বক্তব্য পরিষ্কার, স্বাধীনতার ঘোষক সম্পর্কে মিথ্যাচার অপপ্রচার চালানোর আগে তরুণ প্রজন্মের সামনে আওয়ামী লীগকে অনেকগুলো প্রশ্নের জবাব স্পষ্ট করতে হবে। ইতিমধ্যেই এই আলোচনায় সিনিয়র নেতৃবৃন্দ সুনির্দিষ্টভাবে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা তুলেও ধরেছেন। আমি মনে করি এইসব প্রশ্নের উত্তর জনগণের, বিশেষ করে বাংলাদেশের আজকের তরুণ প্রজন্মের জানার অধিকার আছে, যাদেরকে ভুল ইনফরমেশন দ্বারা ইতিহাস বিকৃত করে যাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে স্পষ্ট করে বলতে হবে, বলা উচিত, বলা প্রয়োজন, এটা জানার অধিকার দেশের মানুষের, তরুণ প্রজন্মের, যে 75-এর 15ই আগস্ট তৎকালীন সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, বিডিআর প্রধান, পুলিশ প্রধানের কি ভূমিকা ছিল। 15ই আগস্ট কি ভূমিকা ছিল সেই সময় সেনাবাহিনীর বিকল্প হিসাবে যে পেশাদার খুনি বাহিনী, রক্ষী বাহিনী গড়ে তোলা হয়েছিল তাদের, অথবা যে সশস্ত্র গণবাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ, তাদের কি ভূমিকা ছিল। 15ই আগস্টে কি ভূমিকা ছিল তৎকালীন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের। আগামী দিনের বাংলাদেশ কিন্তু এসব প্রশ্নের উত্তর চায়। সে রং হেডেড হাসিনাই দেখ, রং হেডেড প্রধানমন্ত্রী নিশিরাতের এই সরকারই দেখ, বা যেই দেখ, আওয়ামী লীগের কাছে এই প্রশ্ন দেশের মানুষ চায়, এই প্রশ্নের উত্তর দেশের মানুষ চায়। শুধুমাত্র 15ই আগস্টের সময়কার বিডিআর চিফ মেজর জেনারেল খলিলুর রহমানকে প্রমোশন দেবার জন্যই 15ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকার সেনা, বিমান ও নৌবাহিনী, এই 3 বাহিনীর উপরে চিফ অফ ডিফেন্স স্টাফ নামে একটি নতুন পদ সৃষ্টি করে। চিফ অফ ডিফেন্স স্টাফ পদে জেনারেল খলিলকে নিয়োগ দেওয়া হয় কবে? 1975 সালের 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ডের সময়ও জেনারেল খলিল এই পদে নিযুক্ত ছিলেন। তাহলে তখন কি ভূমিকা ছিল জেনারেল খলিলের? আজকে তো আমাদের জিজ্ঞাসা, জনগণের জিজ্ঞাসা, 15ই আগস্ট এবং জেল হত্যাকাণ্ডে জেনারেল খলিলের এমন কি সাফল্য ছিল যে জন্য 96 সালে আওয়ামী লীগ নিজেদের দল থেকে মনোনয়ন দিয়ে জেনারেল খলিলকে এমপি বানিয়ে পার্লামেন্টে বসিয়েছিল। খন্দকার মোশতাক নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, উভয় সরকারের কাছেই জেনারেল খলিল কেন এত জনপ্রিয়? আওয়ামী লীগের তৎকালীন সরকার তাকে 3 বাহিনীর উপরে বসালো, শেখ হাসিনা 96 সালে তাকে এমপি বানালো, অথচ এই খলিল যখন দায়িত্বে তখনই জেল হত্যাকাণ্ড হলো। তাহলে কেন খলিল এত জনপ্রিয় আওয়ামী লীগের কাছে? এই ব্যাপারগুলো তো, প্রশ্নগুলো জবাব দিতে হবে। 15ই আগস্টের, প্রিয় উপস্থিতিবৃন্দ, 15ই আগস্টের কোন সাফল্যের কারণে 15ই আগস্টের সময়কার বিমান বাহিনী প্রধান এ কে খন্দকারকে মন্ত্রী এমপি বানিয়েছিল এই আওয়ামী লীগ?
15ই আগস্টের ঘটনার পর সকালে রক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টর আনোয়ারুল আলম শহীদ এবং কর্নেল সারোয়ার হোসেনকে ডেকে পাঠায় সেই সময় সেনাবাহিনীর তৎকালীন চিফ অফ জেনারেল স্টাফ খালেদ মোশাররফ। তাদেরকে খালেদ মোশাররফ বলে, শহীদ সারোয়ার, I know you are patriots, but we had to do it because we don't want this country to be a kingdom. এই যে কথাটা আমি বললাম ইংরেজিতে, রক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টর আনোয়ারুল আলম, যাকে খালেদ মোশাররফ ডেকেছিল, এই আনোয়ারুল আলমের একটা লেখা বই আছে। বইটার নাম হচ্ছে রক্ষী বাহিনীর সত্য মিথ্যা। এই বইয়ের 188 নম্বর পৃষ্ঠায় এই তথ্যটা রয়েছে। এটা তো সবাই আওয়ামী লীগেরই লোক, আওয়ামী লীগই তাদেরকে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় বসিয়েছে। অথচ এই যে খালেদ মোশাররফের সম্পর্কে যেই কথাটা আনোয়ারুল আলম লিখে গিয়েছে, অথচ সেই খালেদ মোশাররফের ভাই, সেই খালেদ মোশাররফের সন্তানকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বানানো হয়েছে। 15ই আগস্টের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই স্বেচ্ছায় রেডিও অফিসে গিয়েছিল কর্নেল অবসরপ্রাপ্ত তাহের, তার ভাই গণবাহিনীর কমান্ডার আনোয়ার হোসেন এবং আহসানুল হক ইনু। সেখানে তারা আওয়ামী লীগের তৎকালীন আওয়ামী লীগ, 15ই আগস্টের পরে যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারকে তারা স্বাগত জানিয়েছিল। এর দুদিন পর 17ই আগস্ট কর্নেল তাহের বলেছিল, শেখ মুজিবকে কবর দিতে অ্যালাউ করা ঠিক হয়নি, উচিত ছিল লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। এটা কর্নেল তাহেরের উক্তি। 15ই আগস্টের ঘটনার জাসদের গণবাহিনী যে ছিল, সেই গণবাহিনী একটা লিফলেট প্রচার করেছিল 15ই আগস্টের পরে। সেই লিফলেটের একটা স্লোগান ছিল, লিফলেটের স্লোগানটার হেডিং ছিল, খুনি মুজিব খুন হয়েছে, অত্যাচারীর পতন অনিবার্য। এখন প্রশ্ন হলো, তাহলে কি কারণে 2009 সালে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এই কর্নেল তাহের এত গ্রহণীয় হয়ে উঠলো? নিশ্চয়ই কোনো রহস্য আছে এর ভিতরে। কি কারণে গণবাহিনী নেতা আহসানুল হক ইনুকে বিনা ভোটে এমপি আর আনোয়ার হোসেনকে ভিসি বানিয়েছিল আওয়ামী লীগ? প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে উপস্থিত তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, আমি এতক্ষণ যাদের নাম শেষের দিকে যাদের নাম উল্লেখ করলাম, হয়তো আলাদা আলাদা ভাবে এদের প্রত্যেকেরই মন্ত্রী বা এমপি হওয়ার যোগ্যতা আছে, কিন্তু প্রশ্নটা কিন্তু এখানে নয়। তারা এমপি মন্ত্রী হচ্ছে, প্রশ্নটা এখানে নয়। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, এদেরকে ব্যবহারের উদ্দেশ্য নিয়ে। যারা বাংলাদেশের রাজনীতির নিয়ে রিসার্চ করেন, বাংলাদেশের রাজনীতি অর্থাৎ ইতিহাসের, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের রাজনীতির ছাত্র, কম বেশি রাজনীতি সম্পর্কে যাদের সম্মুখে একটা ধারণা আছে, কম বেশি আমরা সবাই জানি যে ইনু, তাহের, খালেদ, মোশাররফ কোন হিসাবেই কিন্তু এক জায়গায়, এক প্ল্যাটফর্ম বা এক নৌকায় উঠতে পারে না। তবুও এদের সবাইকে কিন্তু একই নৌকায় উঠানো হয়েছে। ওঠানোর একমাত্র উদ্দেশ্য, যা এরই ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ খুব সুন্দরভাবে বলেছেন, কথাটা তুলে ধরেছেন, একমাত্র উদ্দেশ্য স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো। কথায় বলে, সব শিয়ালের এক রাত। উপস্থিতিবৃন্দ, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের ক্যারিশমেটিক নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মোহনী ব্যক্তিত্ব আর বিএনপির জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগ অসম্ভব রকম অসহায়, অসম্ভব রকম ভাবে অসহায়। স্বাধীনতার ঘোষকের শুদ্ধ ও স্বচ্ছ রাজনীতির আয়নায় জনগণের সামনে ভেসে ওঠে আওয়ামী লীগের কালিমালিপ্ত রাজনীতির কদর্য রূপ। তাই আওয়ামী লীগ নিজেদের কলুষিত রাজনীতির কদর্য যে চেহারা, তাদের যে নোংরা রাজনীতি, এটাকে আড়াল করতে ব্যর্থ হয়ে এখন স্বাধীনতার ঘোষকের ইমেজের নষ্টের চক্রান্তে লিপ্ত হয়েছে। ক্ষমতার লোভে 15ই আগস্টের ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা জড়িত, তাদের সবার সঙ্গে হাত মিলিয়েছে এই নিশিরাতের অবৈধ, এই নিশিরাতের অবৈধ সরকারের নিশিরাতের অবৈধ রঙের প্রধানমন্ত্রী। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, মিথ্যাচার, অপপ্রচার, গুম খুন চালিয়ে হয়তো ক্ষমতা কয়েক মাস বা কয়েক বছর দীর্ঘায়িত করা যায়, কিন্তু সেটি কি রাজনীতির সফলতা?
অবশ্যই সেটি একটি রাজনীতির একটি আদর্শ, রাজনৈতিক আদর্শের সফলতা অবশ্যই সেটি নয়। আমরা যদি মনে করে দেখি, হিটলারও কিন্তু ইতিহাসের যে সেই হিটলারও প্রায় এক যুগ ক্ষমতায় ছিল, নির্মম নিষ্ঠুরতা চালিয়ে এক যুগ ক্ষমতায় ছিল। কিন্তু বর্তমানে কি? বর্তমানে কিন্তু ইতিহাসে হিটলার একটা ঘৃণিত নাম। উপস্থিতি বৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের এই আলোচনায় সবাই বক্তব্য রেখেছেন এবং স্বাভাবিকভাবে আজকের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে স্বাভাবিকভাবে প্রত্যেকের আলোচনায় বক্তব্য একটু লম্বা হয়েছে, অনেকেরই হয়তো ধৈর্যচ্যুতি ঘটেছে। আমি আরো একটু কথা বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করব আমাকে সামান্য একটু সময় দিবেন। সেটা হচ্ছে যে আরো কিছু কথা বলে আমি শেষ করতে চাই। এই যে মহাজোটের নামে একজোট হওয়া এবং ৭৫-এর ৭ই নভেম্বরের পরাজিত এই যে অপশক্তি তৎপরা সম্পর্কে আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে আমি আপনাদেরকে আগেও আহ্বান করেছিলাম, আপনাদেরকে আমি আগেও অনুরোধ করেছিলাম যে এই যে ৭৫-এর পরাজিত অপশক্তি, ৭ই নভেম্বরের পরাজিত, এদের সম্পর্কে সতর্ক থাকার জন্য। এরা সেনাবাহিনীতে বিরোধ তৈরি করেছে, সেনাবাহিনীতে বিরোধ তৈরি করার চেষ্টা করে, বিরোধ তৈরি করে, সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে চায়। একই সাথে এরা জাতীয়তাবাদী শক্তিকেও দুর্বল করে রাখতে চায় এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এখন তারা 15ই আগস্ট নিয়ে কমিশন তৈরির হাক ডাক শুরু করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি মনে করি কমিশন একটা নয়, কমিশন অনেকগুলো কারণে আরো কমিশন করা প্রয়োজন এবং ইনশাল্লাহ আগামীতে বিএনপি যখন সরকার গঠন করবে, আমরা এই সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ কমিশন গঠন করব কতগুলো কারণে, কতগুলো ফাইন্ডিংস এর জন্য। আসুন খুব সংক্ষেপে যদি দেখি কেন আরো করা প্রয়োজন, কি কি কারণে করা প্রয়োজন। কমিশন করা প্রয়োজন স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিরোধী দল ও মতের 40,000 মানুষকে কারা কিভাবে হত্যা করেছিল, কিভাবে, কি ছিল রক্ষী বাহিনীর ভূমিকা, রক্ষী বাহিনীর খুনের বিচার বন্ধ করতে কেন ইন্ডিমেনিটি জারি করা হলো। প্রিয় উপস্থিতিবৃন্দ, কমিশন গঠন করা প্রয়োজন ৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীতে কারা অস্থিরতার সৃষ্টি করলো, ক্যান্টনমেন্টের ভিতরে সেনা কর্মকর্তাদেরকে কারা কেন হত্যা করেছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, পাশাপাশি দেশে আরো একটি সংঘবদ্ধ চক্রকে কমিশন গঠন করে চিহ্নিত করার সময় এসেছে। সংঘবদ্ধ এই চক্রের সদস্যরা মুক্তিযুদ্ধের সময় বয়স, শক্তি, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা মুক্তিযুদ্ধে যায়নি, অথচ আমরা এখন কি দেখছি? আমরা দেখছি যে এখন মুক্তিযুদ্ধের মন গড়া গল্প তারা তৈরি করছে বিভিন্ন ভাবে। সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক বৃন্দ, জনগণ, সামগ্রিকভাবে সমগ্র জনগণ বর্তমানে মাফিয়া মুক্ত বাংলাদেশ চায়, পরিবর্তন চায়। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এই পরিবর্তনের এই বিষয়টি এবং আজকে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিএনপি সিনিয়র, জাতীয়তাবাদী শক্তি সিনিয়র নেতৃবৃন্দ আছেন। এই পরিবর্তনের দায়িত্ব নেতৃবৃন্দ আপনাদেরকে নিতে হবে, পরিবর্তনের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে, পরিবর্তনের নেতৃত্ব বিএনপিকেই দিতে হবে। এই বাংলাদেশের মানুষ আশা করে, এটাই বাংলাদেশের মানুষ চায়। আজকে আমাদের সকলের যে বক্তব্য, এই বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আমি বিশ্বাস করি যে যে মিথ্যাচার, যে ইতিহাস বিকৃতি চলছে এই নিশিয়াতের সরকারের দ্বারা, আমাদের এই বক্তব্যগুলোর মাধ্যমে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। যারা এইখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানগুলো বিভিন্ন রেকর্ডে থাকবে দেখবেন, এর মাধ্যমে বহু কিছু পরিষ্কার হয়ে যাবে যে এদের কি মিথ্যাচার চলছে, এরা কি বিকৃত করছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আমি আবারও একটি কথা বলবো, আবারও একটি আহ্বান জানাবো, আবারও একটি অনুরোধ করব, পরিবর্তনের সময় এসেছে। বাংলাদেশের মানুষ মাফিয়া মুক্ত বাংলাদেশ চায়। এই পরিবর্তনের নেতৃত্ব বিএনপিকে দিতে হবে, এই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে বিএনপির নেতৃত্ব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।